নিয়ে চলে আসলাম শুধুমাত্র তোমাদের জন্য শহর কাঁপানো একটা অ্যাকশন থ্রিলার মুভি ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস। আমেরিকার একটা বিজ্ঞানী এমন একটা যন্ত্র আবিষ্কার করে যেটার মাধ্যমে পুরো একটা শহরের সিস্টেম হ্যাক করা সম্ভব, এমনকি সেই শহরটাকে নিয়ন্ত্রণ করা যাবে সেই যন্ত্রের মাধ্যমে। তাহলে বুঝতেই পারছো এই যন্ত্রটা কতটা ভয়ানক এবং মারাত্মক। ব্যাস, এই যন্ত্রের কথা শোনা মাত্রই এর পেছনে পড়ে যায় আমেরিকার নাম করা কিছু গডফাদার এবং হাইপার লেভেলের গ্যাংস্টাররা। তারা যে কোনো মূল্যে সেই যন্ত্রটাকে হাতিয়ে নিতে চায়। এই গডফাদার এতটাই শক্তিশালী যে সে নিজে না চাইলে তাকে ধরা প্রায় অসম্ভব, কিন্তু তাদের এই পরিকল্পনায় আধা কেজি জল ঢেলে দিতে মাঠে নেমে পড়ে ডিএসএস অফিসাররা, যাদের মধ্যে রয়েছে দ্য রক, পল ওয়াকার এবং ভিন ডাইসেলের মতো মাস্টারপিস পারসন। তাহলে বুঝতেই পারছো আজকের এই মুভিতে কি পরিমাণ ধামাকা এবং অ্যাকশন হতে চলেছে। তো চলো শুরু করি আজকের মুভিটার একটা দমদার এক্সপ্লেনেশন, যেটাই পেতে চলেছো এক অন্যরকম ফিলিংস। তার আগে বলি, এই মুভির আগের অনেকগুলো পার্ট রয়েছে, তাই যারা দেখোনি তাদের দেখারও প্রয়োজন নেই, কারণ আমি এটাকে এমনভাবে এক্সপ্লেন করতে চলেছি যেখানে তোমার আগের পার্টগুলো জানার কোনো প্রয়োজন নেই। তবে একটা জিনিসের খুবই প্রয়োজন, সেটা হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া। তাই দেরি না করে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে সিনেঝড় পরিবারের সদস্য হয়ে যাও। গল্পের শুরুতে দেখানো হয় রাশিয়ার রাজধানী মস্কো শহরকে, যেখানে একটা রাস্তাকে খুব বাজেভাবে বিধ্বস্ত করা হয়েছে। কিন্তু আসল বিষয় হলো শুধুমাত্র এই রাস্তাটাকে বিধ্বস্ত করা হয়নি, বরং এখানে চলমান রাশিয়ার মিলিটারি কনভয়, অর্থাৎ রাশিয়ার একদল সামরিক যানবাহন যারা কোনো নির্দিষ্ট স্থানে যাওয়ার জন্য একসাথে চলে, তাদের সম্পূর্ণ টিমকে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। আর এই ষড়যন্ত্র বা হামলা যেটাই বলো না কেন, এর পেছনে রয়েছে একটা ভয়ঙ্কর মাফিয়া গ্যাং। শুধুমাত্র হামলায় নয়, তারা সেখান থেকে একটা স্যাটেলাইট ইকুইপমেন্ট চুরি করে নিয়ে গেছে। তাহলে বুঝতেই পারছো কি পরিমাণ সাহস থাকলে তারা রাশিয়ার একটা মিলিটারি জোনের মধ্যে ঢুকে এ ধরনের কাজ করতে পারে। আর এই কেসটা তদন্তের দায়িত্ব গিয়ে পড়ে ডিএসএস অফিসার হবস নামের এই টাকলা লোকটার ওপর। বিশ্বের জনপ্রিয় টাকলাগুলোর মধ্যে এই টাকলা রয়েছে দ্বিতীয় নাম্বারে। এখন তোমরা আবার জিজ্ঞেস করো না প্রথম নাম্বারে কে রয়েছে। লিজেন্ডে তাকে চিনে থাকলে ঝটপট কমেন্টে বলো। আজকে দেখবো আমার অডিয়েন্সদের মধ্যে লিজেন্ডের সংখ্যা কত। যাই হোক, ডিএসএস অফিসার মানে যারা বোঝো না তাদের বলি, ডিএসএস অর্থাৎ ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস। এটা আমেরিকার এক ধরনের বিশেষ আইন প্রয়োগকারী সংস্থা, যাদের কাজ হলো আন্তর্জাতিক অপরাধ বা সন্ত্রাসী কার্যকলাপ এবং হাই প্রোফাইল অপরাধীদের মোকাবিলা করা। তো যাই হোক, এই কেসে তদন্তের জন্য হবসের একটা অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, আর এই জন্য সে একটা নতুন ক্যান্ডিডেটকে হায়ার করে, যার প্রোফাইল দেখে হবসের চোখ একদম কপালে উঠে যায়। কারণ এই ক্যান্ডিডেট হাই স্পিডে গাড়ি চালানো থেকে শুরু করে দ্রুত শ্যুট করা, এমনকি হাই জাম্পের মতো অনেক কঠিন কাজ অনায়াসে করতে পারত। আর সবচেয়ে অবাক করার বিষয় হলো এই ক্যান্ডিডেট ছেলে নয়, বরং একজন মেয়ে, যার নাম রিলে হিক্স। এত কিছু দেখার পর হবস কোনো কিছু চিন্তা না করেই তাকে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দেয়। এরপর হবস জানতে পারে যারা এই হামলার সাথে জড়িত তাদের মধ্যে একজনকে পুলিশ ধরে ফেলেছে এবং তাকে আটকে রাখা হয়েছে। এটা জানতে পারা মাত্রই হবস গিয়ে পৌঁছায় সেই লোকটার কাছে তাকে জিজ্ঞাসাবাদের জন্য, যে আসলে এই হামলার পেছনে কোন গ্যাংস্টার বা গডফাদার যুক্ত আছে। এখানে এই লোকটাকে প্রচুর পরিমাণে মারধর করলে সে বলে দেয় যে এই সব কিছুর পেছনে রয়েছে একটা গ্যাংস্টার যার নাম ওয়েন শ। হবস সেখান থেকে বাইরে আসার পর রিলেকে জানায় এই সব কিছুর পেছনে ওয়েন শ নামের এক লোক রয়েছে, যে ভীষণ ভয়ঙ্কর গ্যাংস্টার। এরপর হবসকে দেখা যায় একটা লোকের বাড়িতে। এই লোকটার নাম ডোমিনিক ওরফে ডম। এই লোকটা তার পরিবারের প্রতি প্রচুর যত্নশীল, সে তার পরিবার ছাড়া কিচ্ছু বোঝে না। প্রথম দিকে ডমের সাথে হবসের দ্বন্দ্ব থাকলেও পরবর্তীতে তারা খুব ভালো বন্ধুতে পরিণত হয়। আর হবসের এখানে আসার এক অন্য কারণ রয়েছে, যাই হোক সেটা পরে বলছি। হবসকে দেখা মাত্রই ডম তাকে বলে, তুমি কি আমাকে আবারও গ্রেপ্তার করতে এসেছো নাকি? কিন্তু হবস তাকে জানায়, আমি তোমাকে গ্রেপ্তার করতে নয়, বরং তোমার জন্য একটা কাজের অফার নিয়ে এসেছি। একথা শোনা মাত্রই ডম তাকে জানায় তার কোনো কাজের প্রয়োজন নেই, আর বিশেষ করে হবসের সাথে তো অবশ্যই কাজ করবে না, কারণ তার সাথে যতবার সে কাজ করেছে সে একদম মৃত্যুর মুখ থেকে কোনো রকমে বেঁচে ফিরেছে, তাই সে তার সাথে কোনো কাজ করতে চায় না। কিন্তু হবস তাকে জানায় সে আজকে এমন একটা কাজ নিয়ে এসেছে যেটা জানার পরে ডম নিজে এই কাজটা করার জন্য ছটফট করবে। এবং সে আরো বলে, ততক্ষণে তুমি আমার দেওয়া এই রিপোর্টটা পড়ে নাও। যদি তোমার মনে হয় তুমি এই কাজটা করতে পারবে, তাহলে আমি তোমার জন্য নিচে অপেক্ষা করছি, সেখানে আমার সাথে দেখা করো। এরপর হবস সেখান থেকে চলে গেলে ডোম সেই রিপোর্টটা খুললে দেখতে পায় সেখানে একটা মেয়ের সদ্য তোলা কিছু ছবি, যার নাম ল্যাটি। আর ল্যাটির ছবি দেখা মাত্রই ডোম সেই লেভেলে অবাক হয়ে যায়, কারণ সে জানতো ল্যাটি মারা গেছে।
এমনকি সে তার শেষকৃত্যের কাজেও অংশগ্রহণ করেছিল। এখন বলি কে এই ল্যাটি। ল্যাটি ডোমের প্রথম ভালোবাসা, শুধু ভালোবাসায় নয়, সে তার স্ত্রী, সংসার, পরিবার, প্রেম সবকিছুই। এমনকি এই রিপোর্টে এমন কিছু প্রমাণ ছিল যার মাধ্যমে বোঝা যাচ্ছিল ল্যাটি এখনো জীবিত রয়েছে। ব্যাস, এই সব কিছু দেখার পরে ডোম সোজা হবসের কাছে যায় এবং তার প্ল্যান জানতে চায়। এরপর হবস তাকে জানায় সে একা এই কাজ করতে পারবে না, এই জন্য প্রয়োজন তার টিমের বাকি সদস্যকে। আসলে ডোমেরও একটা টিম রয়েছে যারা দুর্ধর্ষ কাজ এবং অসম্ভবকে সম্ভব করতে নাম্বার 1 হিসেবে পরিচিত। এরপর এক এক করে আমাদেরকে ডোমের টিমের সকল সদস্যকে দেখানো হয়। তো চলো আমরাও দেখে আসি তার টিমের সদস্যদেরকে। প্রথমে দেখানো হয় রোমান পিয়ার্সকে। রোমান পিয়ার্স ভালো ড্রাইভার হলেও সে একটু বেশি কথা বলে আর মেয়েদের প্রতি একটু বেশি দুর্বল। এরপর দেখানো হয় তেজ পার্কার নামের একজন ইঞ্জিনিয়ার টিম মেম্বারকে। বিভিন্ন যন্ত্রকে হ্যান্ডেল করা এবং যে কোনো জায়গায় হ্যাকিং চালানোর জন্য এর চেয়ে দক্ষ মানুষ খুঁজে পাওয়া খুবই মুশকিল। নেক্সটে রয়েছে হ্যানলিউ এবং গিজেল ইয়াশার, যারা একে অপরকে খুবই ভালোবাসতো। এবং একই সাথে রয়েছে টোকিও শহরে হ্যানলিউ একজন ঠান্ডা মস্তিষ্কের খেলোয়াড়, আর সর্বশেষ গিজেল, যে একজন প্রাক্তন এজেন্ট সহ ফাইটিং আর ড্রাইভিং এ একদম এক্সপার্ট। দেখা যায় কিছুক্ষণের মধ্যেই তাদের সকলের কাছে একটা কল আসে, আর এই কলটা করেছিল ডোমিনিক অর্থাৎ ডোম। ডোমিনিকের কল পাওয়া মাত্রই সবাই সবার কাজ বন্ধ করে দিয়ে রওনা হয় ডোমিনিকের উদ্দেশ্যে। এরপর দেখানো হয় একটা লোককে যার নাম ব্রাইন। ব্রাইন হলো একজন প্রাক্তন FBI এজেন্ট এবং ডোমের একজন টিম মেম্বার। এছাড়াও তার আরেকটা পরিচয় রয়েছে, সেটা হচ্ছে ব্রাইনের স্ত্রী ডোমের বোন। কিছুক্ষণ পর তাদের সাথে দেখা করতে আসে ডোম। ডোম চায় না ব্রাইন আবারও এই খুন খারাপি এবং শহরের গুন্ডা গ্যাংস্টারদের ধরার পেছনে লেগে পড়ুক। সে শুধুমাত্র তাকে এটা বলতে আসে যে সে একটা মিশনে যাচ্ছে যেখানে তার জীবনের অনেক ঝুঁকি রয়েছে, সে আর কখনো ফিরে নাও আসতে পারে। এই কথা শোনা মাত্রই ব্রাইন তাকে এটা বলার জন্য জোর করে যে সে কোন মিশনে যাচ্ছে এবং এই মিশনের উদ্দেশ্যই বা কী। যদিও ডোম তাকে এই মিশন সম্পর্কে বলতে চাইছিল না, কিন্তু ব্রাইনের অনেক জড়াজড়িতে তাকে বলতে বাধ্য হয়। সে তাকে বলে, আমি জানতে পেরেছি ল্যাটি জীবিত রয়েছে। একথা শুনে ব্রাইনের অতীতের একটা কথা মনে পড়ে, যেখানে সে ল্যাটিকে তার FBI এজেন্টের কাজের জন্য রাঘা, যে একজন অহিংসের ভয়ঙ্কর সদস্য, তার কাছে পাঠিয়েছিল, আর এটাই ছিল তার মৃত্যুর কারণ। এই বিষয়টা মনে পড়লে ব্রাইনের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগে, আর এই জন্য সে এবার ডোমের সঙ্গ দিতে চায় এবং ল্যাটিকে সেখান থেকে বাঁচাতে চায়। এরপর ফাইনালি সেই দিন চলে আসে যেদিন DSS অফিসাররা এবং ডোমের টিম মেম্বাররা মিলে একটা বড় গ্যাং তৈরি করে। তারা সবাই একে অপরের সাথে দেখা করে হবসের একটা হেডকোয়ার্টারে। এখানে আসার পর সবার মনে একটাই প্রশ্ন, কেন তাদেরকে এখানে ডাকা হয়েছে। এরপর হবস তাদের বলে, তোমাদেরকে এখানে ডাকার মূল উদ্দেশ্য হলো ওয়েনশ নামের একটা গ্যাংস্টারকে আটকানো। আসলে এই গ্যাংস্টার রাশিয়ার একটা সামরিক টেকনোলজি চুরি করতে চায়, যে টেকনোলজির মাধ্যমে পুরো একটা দেশের বিদ্যুৎ ব্যবস্থা নামিয়ে দেওয়া সম্ভব, যার ফলে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সামরিক বিভিন্ন খাতে এক বিশাল ধস নেমে আসতে পারে, আর এই সুযোগে সেই দেশকে ধ্বংস করা সম্ভব। তবে এই টেকনোলজিটাকে বিশেষ কয়েকটি খণ্ডে ভাগ করা হয়েছে এবং তাদেরকে বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছে, কিন্তু ওয়েনশয়ের গ্যাংয়েরা তার মধ্যে একটা খণ্ডকে চুরি করে নিয়েছে। এখন তাদের নেক্সট টার্গেট হলো সেই বাকি খণ্ডগুলোকে চুরি করা, আর আমাদেরকে তাদের আটকাতে হবে এবং সেই ডিভাইসটাকে চুরি করতে হবে যাতে সেটা কোনো খারাপ হাতে না পড়ে। এরপর হবস তাদেরকে আরও জানায় 4 দিন পরে সেই টেকনোলজির কিছু অংশ এই মস্কো শহরের বাইরে নিয়ে যাওয়া হবে, আর আমি ধারণা করছি ঠিক সেই সময়ই ওয়েনশ তার লোকদের দিয়ে সেই ডিভাইসটি হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে, কিন্তু তারা কিছুই করতে পারবে না, কারণ তাদের আগে আমরা সেই চিপটিকে চুরি করে নেব। এটাই হচ্ছে আমাদের ফাইনাল প্ল্যান। এরপর দেখা যায় যে লোকটাকে তারা প্রথম ডিভাইস চুরি করার সময় আটক করেছিল, তার শরীরে ট্রান্সমিটার লাগিয়ে ওয়েনশয়ের কাছে পাঠানোর ব্যবস্থা করে এবং তাকে বলা হয় ওয়েনশয়ের কাছে গিয়ে তার পরবর্তী প্ল্যান সম্পর্কে জেনে আসতে। তো কথা মতো এই লোকটা ওয়েনশয়ের কাছে পৌঁছে গেলে ওয়েনশ তাকে জানায় সে তার জন্য প্রচুর পরিমাণ টাকা পয়সা রেখেছে। ওই লোকটা তার এ ধরনের কথা শুনে তাকে জিজ্ঞাসা করে কিসের টাকা পয়সা। উত্তরে ওয়েনশ বলে, তুমি ভবিষ্যতে আমার হয়ে যে কাজগুলো করবে তার জন্য আমি তোমাকে অগ্রিম টাকা দিচ্ছি, আর এই টাকাগুলো সবই তোমার ভাগের। এরপর ওয়েনশ তাকে তার F1 রেসিং কার দেখায়, যেটা সেই লেভেলের মডিফাইড, আর এরপর সে F1 রেসিং কার নিয়ে সেখান থেকে বাইরে বের হয়ে যায়। কিন্তু ওই লোকটা টাকার ব্যাগ খুলে দেখতে পায় সেখানে টাকার সঙ্গে রয়েছে ভয়ানক বোমা। শুধু সেই ব্যাগে নয়, বরং সম্পূর্ণ বিল্ডিংয়েই লাগানো রয়েছে এই ধরনের বিশাল বোমা। ওয়েনশ এখান থেকে বের হতেই এই সম্পূর্ণ বিল্ডিংটা একদম ব্লাস্ট হয়ে যায়, আর এরপর সে সেখান থেকে হাই স্পিডে পালাতে গেলে FBI এজেন্ট সহ হবস এবং তার লোকেরা ওয়েনশয়ের পিছু করতে থাকে।
পালানোর সময় ওয়েন শ তার গ্রুপের লোকদের এখানে আসার জন্য জানিয়ে দেয় যাতে তারা ওয়েন শকে প্রোটেকশন দিতে পারে। আর এরপর শুরু হয় এই মুভির সবচেয়ে ভয়ানক রেসিং দৃশ্য। ওয়েন শ আগে যাচ্ছিল এবং তার পেছনে পড়েছিল হবস সহ তার ডোমিনিক টিম এবং FBI এজেন্টরা। ওয়েন শ এর আগে যারাই আসছিল সে তাদেরকেই উড়িয়ে দিতে থাকে, কারণ তার গাড়িটা ঠিক সেভাবেই তৈরি করা ছিল। কথায় আছে ছোট মরিচে ঝাল বেশি, ঠিক সেরকমই। আর এভাবেই সে 10 থেকে 15টা গাড়ি অনায়াসে উড়িয়ে দেয়, অর্থাৎ ধ্বংস করে ফেলে। কিন্তু ডোম বা তার সাঙ্গপাঙ্গুরা কেউই থামে না, বরং ডোমের সঙ্গ দিচ্ছিল ব্রাইন। এক পর্যায়ে ওয়েন শকে বাঁচাতে সেখানে এসে পড়ে তার টিমের সাঙ্গপাঙ্গুরা। তার মধ্যে ছিল ল্যাটিও। ব্রাইন এবং ডোম পিছু করতে থাকে ওয়েন শ এর। ঠিক এমন সময় ডোম ল্যাটিকে দেখা মাত্রই সে তার পিছু করতে শুরু করে, আর এইদিকে ব্রাইন পিছু করছিল ওয়েন শ এর। দুজনের মধ্যে দেখানো হয় একটা হাড্ডাহাড্ডি রেসিং লড়াই। এভাবে অনেক সময় পার করার পর ডোম ফাইনালি ল্যাটিকে ধরেই ফেলে, কিন্তু ডোম গাড়ি থেকে নামা মাত্রই ল্যাটি তার দিকে বন্দুক তাক করে এবং কোনো কিছু না ভেবেই শুট করে দেয় এবং সুযোগ পেতে সেখান থেকে পালিয়ে যায়। আর এইদিকে ওয়েন শ টিমের এক সদস্য সুযোগ পেতেই ব্রাইনের গাড়িটাকে পেছন থেকে উড়িয়ে দিয়ে ওয়েন শকে সেখান থেকে নিয়ে চলে যায়। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় হবসের হেডকোয়ার্টার্স, যেখানে সবাই এক হয়েছে। এখানে ব্রাইন ডোমকে জিজ্ঞাসা করে, তোমার কি হয়েছিল, কেন তুমি ওয়েন শর পিছু না করে অন্যদিকে চলে গিয়েছিলে? উত্তরে ডোম তাকে জানায় সে সেখানে ল্যাটিকে দেখতে পেয়েছিল এবং তারই পিছু করেছিল, কিন্তু ল্যাটি তাকে শুট করে দেয়। একথা শোনা মাত্রই ব্রাইন তাকে বলে, অবশ্যই ওয়েন শ তার ব্রেন ওয়াশ করেছে অথবা তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, নয়তো ল্যাটি কখনোই তোমাকে গুলি করতে পারতো না। সে তোমাকে অনেক ভালোবাসতো, তার পক্ষে তোমাকে শুট করা সম্ভব নয়। তারা দুজনেই গল্প করছিল। এরই মধ্যে ডোমের শরীর থেকে ল্যাটি শুট করা বন্দুকের বুলেটটা বের করা হয়, যেটা দেখার পরে ব্রাইন অবাক হয়ে যায়, কারণ এই ধরনের বুলেট খুব কম সংখ্যক মানুষেরাই তৈরি করে, আর এই বুলেটগুলো তৈরি করা হয় মস্কোতেও। তাই ব্রাইন বেশি দেরি না করে গিয়ে পৌঁছায় সেই বান্দার কাছে যাকে সে সন্দেহ করত। এরপর দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় ওয়েন শ এর আস্তানাকে, যেখানে তার টিমের সবাই তারই জন্য অপেক্ষা করছিল। কিছুক্ষণ পরেই সেখানে এন্ট্রি হয় ওয়েন শ এর এবং সেখানে তার আসতেই তার একজন অ্যাসিস্ট্যান্ট তাকে একটা রিপোর্ট দেয়, যেখানে লেখা ছিল ডোম এবং তার টিমের বিষয়ে, যে কে কোথা থেকে এসেছে এবং এর আগে কে কতগুলো কেমন ক্রাইম করেছে। আর এইদিকে ডোমের বিজ্ঞানী তেজ পার্কার তার টিমের সবাইকে বলে, যদি তাদেরকে ধরতে হয় তাহলে আমাদেরও তাদের মতোই সুপারফাস্ট গাড়ি চাই, তবেই আমরা তাদের হারাতে পারবো। এই কথা শোনা মাত্রই হবস এবং তেজ পার্কার বেরিয়ে পড়ে নতুন গাড়ির খোঁজে। দেখা যায় তারা এমন একটা জায়গায় এসেছে যেখানে শুধুমাত্র আলিশান এবং হাইফাই গাড়িগুলো রয়েছে। এখানে আসার পর গাড়ির মালিক তাদের দুজনকে দেখে বলে, তোমরা কি ওয়েটার নাকি? মানে তোমাদেরকে দেখে এরকমই মনে হচ্ছে। এখানে যারা গাড়ি কিনতে আসে তারা একদমই হাইফাই ব্ল্যাক স্যুটে আসে, কিন্তু তোমাদের পোশাকের অবস্থা দেখে মনে হচ্ছে তোমরা গাড়ি কেনা তো দূরের কথা, এখানে ঢোকার পারমিশনটাও পাওয়ার কথা না। এইসব কথা শুনে বেচারা তেজের প্রচণ্ড পরিমাণে রাগ হয়, কারণ সে গতবার 50 কোটির ব্যাংক লুট করেছিল, যার কাছে এইসব গাড়ির দাম কিছুই না। ওই মালিকের এইসব কথা শুনে তেজ তার দামি গাড়ির মধ্যে 4টা গাড়ি দরদাম না করে কিনে নেয়। আর এইটা দেখে মালিকের মাথা তো একদম ঘুরে যায়। সে বুঝতে পারে যে এই লোকের শরীরে ব্ল্যাক স্যুট না থাকলেও তার পকেটে রয়েছে 1000টা ব্ল্যাক স্যুট কেনার মতো টাকা। এরপর মালিক তাকে বলে, স্যার আমি আপনার জন্য কি করতে পারি? আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনার সেবা করতে চাই। একথা শুনতেই তেজ পার্কার বলে, আপনার স্যুটটা আমার খুব পছন্দ হয়েছে, সেটা আমাকে দিয়ে দিন, আর আপনার প্যান্টটাও আমার খুবই পছন্দ। এরপর তেজ তাকে একদম নাঙ্গা পোঙ্গা করে বাড়িতে পাঠিয়ে দেয়। এটাই ছিল তেজের অপমানের প্রতিশোধ। এদিকে হান লুই, রোমান পিয়ার্স, রিলে এবং গিজেল পৌঁছায় সেই জায়গায় যেখানে ওই বুলেটগুলো তৈরি করা হয়, যেগুলো ব্যবহার করত ওয়েন শয়ের লোকেরা। এখানে আসার পর রিলে আর গিজেল সেই লোকের সাথে বুলেটের বিষয়ে কথা বলে, কিন্তু এই বান্দার কথাবার্তা একটু উল্টোপাল্টা। এই জন্য একটু পরে দুজন মেয়ের হাতে উড়ুম ধুরুম কেলানি খায় এই ভদ্রলোক। প্রথমে কোনো কিছু না বললেও পরে গড়গড় করে সবকিছুই বলে ফেলে এই ভদ্রলোক রিলে আর গিজেলকে। আর এই সব কিছু দূর থেকে দেখছিল তাদেরই দুজন সঙ্গী হান লুই এবং রোমান পিয়ার্স। কিন্তু এই ভদ্রলোক খুবই অভদ্র কাজ করে, সেটা হচ্ছে রিলে আর গিজেলের সাথে কথা বলার সময় সে বুঝতে পারে এরা সুবিধা নয়, আর এই কারণে সে ওয়েন শকে ফোন করে সবকিছু শুনিয়ে দেয়। এই ভদ্রলোক যখন রিলে আর গিজেলকে সত্য ঘটনা বলছিল, ঠিক তখন এই সব সত্য ঘটনা ওয়েন শ শুনতে পাচ্ছিল এবং কিছুক্ষণের মধ্যেই ওয়েন শ তার কিছু লোক পাঠিয়ে দেয় সেখানে তাদের উপর হামলা করতে। তো ওয়েন শর কথা মতো তার 3 জন লোক সেখানে গিয়ে পৌঁছায় এবং কোনো কিছু না দেখে সরাসরি ফায়ার করতে থাকে তাদের দিকে। ব্যাস শুরু হয়ে যায় দুই গ্রুপের মধ্যে সেই রকম একটা ফাইট সিনস। আর এই গুলি থেকে বাঁচার জন্য তারা সবাই আলাদা আলাদা হয়ে যায়। ওয়েন শর 3 জন লোকের মধ্যে একজন লোক গিজেলের গুলিতে আহত হয়,
আর বাকি থাকে দুজন, যার মধ্যে একজন ল্যাটি আর অন্য আরেকজন চাইনিজ ইয়াং চিংপং। তারা দুজনও সেখান থেকে পালাতে শুরু করে, আর এই সুযোগে ল্যাটির পিছু করে রিলে আর চাইনিজের পিছু করে হানলুই এবং রোমান পিয়ার্স। এক পর্যায়ে তারা পালাতে পালাতে থেমে যায় এবং শুরু হয় তাদের মধ্যে এক ভয়ঙ্কর ফাইট। ওই চাইনিজ হান এবং রোমানকে ভালোই ধোলাই করে, আর এইদিকে দেখানো হয় রিলে এবং ল্যাটিকে। রিলে ল্যাটির সাথে কোন রকমে পেরে উঠছিল না। এই দুইটা ফাইট সিনস একই সাথে শিফট হয়ে হয়ে দেখানো হচ্ছিল। এক পর্যায়ে ল্যাটি সুযোগ পেতেই সেখান থেকে পালিয়ে যায়, আর এইদিকে পালিয়ে যায় ওই চাইনিজ। এরপর তারা ফিরে আসে তাদের হেডকোয়ার্টারে। তাদেরকে দেখে তেজ পার্কার বলে, কি ব্যাপার, তোমাদের চেহারা দেখে এরকম লাগছে কেন? মনে হচ্ছে কারো হাতে কেলানি খেয়ে এসেছো। আর এখন যেহেতু তারা জানে যে ওয়েনশয়ের লোকেরা ভীষণ চালাক, তাই তারা বুঝতে পারে তাদের সাথে এভাবে পেরে ওঠা যাবে না। এই জন্য হব সিদ্ধান্ত নেয় তারা শুধুমাত্র তাদের পিছু করবে, এবং কিছুক্ষণ পর তারা পৌঁছায় শহরের একটা সেন্টারে, যেখান থেকে শহরের বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ পাওয়া যাবে এবং জানতে পারবে যে ওয়েনশয়ের লোকেরা প্রথম ডিভাইসটি চুরি করে কোথায় পালিয়েছিল। কিন্তু সেই সেন্টারের মালিক জানায় যখন চুরিটা হচ্ছিল তখন সম্পূর্ণ সিসি ক্যামেরা বন্ধ হয়ে গেছিল, তাই হবস এবং তার সঙ্গীদের সেখান থেকে কোনো ইনফরমেশন ছাড়াই ফিরে আসতে হয়। এদিকে ব্রায়ান মস্কো থেকে চলে আসে আমেরিকার লস এঞ্জেলসের একটা পুলিশ ডিপার্টমেন্টে, কারণ সে জানতে পেরেছে এখানকার জেলখানায় বন্দী রয়েছে রাঘা নামের কয়েদি, যে একসময় ওয়েনশয়ের হয়ে কাজ করত। আর দল থেকে বাইরে থাকা একমাত্র এই ব্যক্তিই বলতে পারে ওয়েনশ কোথায় লুকিয়ে আছে। আর এর ফলে ব্রায়ানের এখানে আসা। ব্রায়ান এখানে রাঘা নামে সেই লোকটার থেকে ইনফরমেশন বের করার জন্য সে পুলিশ স্টেশনে যায় এবং নিজেকে একজন কয়েদি সাজিয়ে সেই জেলখানায় যায় এবং দেখা করে রাঘার সাথে। রাঘা তাকে এখানে দেখে অবাক হয়ে যায়, কারণ ব্রায়ান নিজে একজন FBI এজেন্ট ছিল। আর এই জন্য রাঘা ব্রায়ানকে বলে, তুমি FBI এজেন্টের কাজ বাদ দিয়ে চুরি করা কবে থেকে শুরু করলে? আর যদি চুরি করতেই শুরু করো তাহলে আমাকে আগেই বলতে পারতে, আমি আমার নিজের টিমে তোমাকে সামিল করে নিতাম। কিন্তু ব্রায়ান তার এসব কথায় গুরুত্ব না দিয়ে তাকে বলে, আমি জানি তুই শুধুমাত্র খেলার একটি গুটি মাত্র, আর আমি এটাও জানি তুই ওয়েনশার হয়ে কাজ করিস, আর এই জন্য আমার তার সম্পর্কে সম্পূর্ণ ইনফরমেশন চাই। কিন্তু রাঘা তাকে ওয়েনশার সম্পর্কে কিছুই বলতে চায় না, আর এই জন্য সে তাকে গণধোলা দিতে শুরু করে। এক পর্যায়ে গিয়ে রাঘা ব্রায়ানকে বলে, ওয়েনশার নিজে না চাইলে তাকে ধরা অসম্ভব, যদি ওয়েনশার নিজে যায় তাহলে একমাত্র তার সাথে দেখা করা সম্ভব। অন্যদিকে দেখানো হয় একটা নাইট পার্টি যেটা চলছিল মস্কোতে, আর এই পার্টিটা হচ্ছে রেসিং কার পার্টি, যেখানে বড় বড় রেসাররা ইনভাইট ছিল। আর এখানে দেখানো হয় ডোমকে, যে ল্যাটির জন্য অপেক্ষা করছিল। আসলে ডোম ভালো করে জানতো ল্যাটি এখানে আসবে, কারণ সে কার রেসিং করতে খুবই পছন্দ করত। এরপর ফাইনালি ডোম ল্যাটিকে দেখা মাত্রই তার কাছে যায় এবং ল্যাটি তাকে দেখা মাত্রই বলে, আরে তুমি এখানে কি করছো? তুমি তো সেই যে পুলিশদের সাথে মিলে আমাদের টিমকে ধরতে চাও, এখানে কি আমাকে ধরতে এসেছো নাকি? কিন্তু ডোম তাকে জানায় ল্যাটি নাকি একসময় তারই টিমে ছিল। একথা শুনে ল্যাটি একটু অবাক হয়। কথায় কথায় ডোম তাকে কার রেসিংয়ে হারানোর জন্য চ্যালেঞ্জ করে, যেটা ল্যাটি গ্রহণ করে। আর এরপর শুরু হয়ে যায় দুজনের মধ্যে এক মারাত্মক লেভেলের কার রেসিং। তাদের কার রেসিংয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে মস্কো শহরের গলি থেকে শুরু করে হাইওয়ে পর্যন্ত। কিন্তু ডোমকে হারানো মুখের কথা নয়, সে একজন প্রফেশনাল রেসার। এরপর অনেক তাগড়া রেসের পরে ফাইনালি ডোম জিতে যায়। কিন্তু এখানে জানা যায় এই খেলায় একটা শর্ত ছিল। শর্তটা হলো যে জিতে যাবে তাকে যে হেরে যাবে তার গাড়িটা দিয়ে দিতে হবে। কিন্তু গাড়িটা যেহেতু ল্যাটির না, তাই রেস শেষ হওয়ার পরে ল্যাটি তাকে সাইডে রাখে একটা নির্জন জায়গায়। এরপর একটা লম্বা সময়ের পরে শুরু হয় দুজনের মধ্যে কথোপকথন। ল্যাটি তাকে জিজ্ঞাসা করে ডোম তাকে কবে থেকে চেনে। উত্তরে ডোম তাকে জানায়, তোমার যখন 15 বছর বয়স ছিল তখন আমি তোমাকে প্রথম দেখি। ওই দিনের কথা আমার স্পষ্ট মনে আছে। তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে আর একটা পাগল ড্রাইভার তোমার দিকে গাড়ি চালিয়ে দিতে যাচ্ছিল, আর সেখান থেকে বাঁচার জন্য তুমি অন্যদিকে ঝাঁপিয়ে পড়েছিলে। আর তোমার হাতে যে নিশানাটা রয়েছে সেটা তারই প্রমাণ। আর সবচেয়ে মজার বিষয় কি জানো, ওই পাগল লোকটা আর কেউ নয় বরং আমিই ছিলাম। এর সঙ্গে মতিতে নানা কথা এবং নানা বিষয় ল্যাটিকে প্রমাণ সহ মনে করাতে থাকে। এরপর ল্যাটি তাকে বলে, হয়তোবা তুমি সবকিছু সত্যিই বলছো, কিন্তু আমার কোনো কিছু মনে পড়ছে না। আর হতে পারে তুমি যে মেয়েটা খোঁজ করছো সেটা আমি নই, অন্য কেউ। এসব কথা শোনার পরে ডোম ভালো করে বুঝতে পারে যে আসলেই ল্যাটি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, তাই সে তাকে জোর না করে সেখান থেকে চলে যায়। কিন্তু চলে যাওয়ার আগে তার একটা লকেট, যেটা ডোমের কাছে ছিল, সেটা তাকে দিয়ে যায় এবং বলে, এই লকেটটা সর্বদাই তোমারই ছিল আর তোমারই থাকবে। ব্যাস, এরপর ল্যাটি লকেটটা নিয়ে সেখান থেকে চলে যায় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে এন্ট্রি হয় ওয়েনশয়ের। সে ডোমকে বলে, কি হলো, ল্যাটি তোমাকে চিনতে পারলো না? আগে তো দুজন একে অপরকে ভালোবাসতে, তাহলে এখন কি হলো? ল্যাটি তোমাকে পাত্তা দিচ্ছে না তাই না?
কি করা যাবে বলো, বেচারার স্মৃতিশক্তি তো নষ্ট হয়ে গেছে। এরপর ওয়েনশট ডোমকে একটা ফ্ল্যাশব্যাক স্টোরি শোনায় যে কিভাবে ল্যাটির স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছিল। আসলে ওই দিন ব্রায়ান ল্যাটিকে FBI এজেন্ট রূপে রাঘাকে মারতে পাঠিয়েছিল, কিন্তু রাঘা এটা আগে বুঝতে পারার কারণে সে ল্যাটিকে শেষ করতে একজন টিম মেম্বারকে পাঠায়। কিন্তু সেই টিম মেম্বার আবার একটা ভুল করে বসে। ভুলটা হলো সে ল্যাটিকে গুলি না মেরে তার গাড়িতে গুলি মারে, যার ফলে সেখানে বড় বিস্ফোরণ হয় এবং ল্যাটি সেখান থেকে একটা খাদে পড়ে যায় এবং পরের দিন সকালে তাকে আমি পাই। কিন্তু পরে আমি জানতে পারি তার স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, আর এই জন্য আমি তাকে রিমেমোরাইজ করেছি আমার তথ্য দিয়ে। কেমন লাগলো আমার মাস্টার প্ল্যান? আর হ্যাঁ, তোমাদের যদি এই গল্পটা ভালো লাগে তাহলে তাড়াতাড়ি একটা লাইক করে দাও এবং কমেন্ট করে জানাও। এসব কথা শোনার পরে ডোম ওয়েনশকে ল্যাটির থেকে দূরে থাকতে বলে। যদি ল্যাটির কিছু হয় তাহলে সে তার হাড্ডি পাসলি এক করে দেবে। কিন্তু একটু পরে ওয়েনশ ডোমকে বলে, একসময় আমার ভাই বলেছিল সুযোগ পেলে সুযোগে সৎ ব্যবহার করতে হয়। ঠিক তখনই ডোমের দিকে একটা লাল আলো এসে পড়ে, অর্থাৎ ওয়েনশয়ের লোকেরা তাদের দিকে নজর রাখছে এবং তাকে নিশানা করেছে। আর সুযোগে সৎ ব্যবহার বলতে ডোমকে শেষ করে দেওয়ার কথা বলা হয়েছে, কিন্তু খেলার চাল কখন ঘুরে যায় তা কেউ বলতে পারে না। আর এর পরেই ওয়েনশয়ের ওপরও একটা লাল ডট এসে পড়ে। এর মানে ডোমের টিমেরও কোনো সদস্য এখানে রয়েছে, আর সেটা হচ্ছে হবস। দেখা যায় হবস একটা বিল্ডিং এর উপর থেকে ওয়েনশয়ের দিকে বন্দুক তাক করে আছে। ডোমের যদি কিছু হয় তাহলে সে তাকেও একদম ফিনিশ করে দেবে। আর এরপর দুজনে বাঁচার জন্য একটা ডিল করা হয় যে দুজন দুজনকে যেতে দেবে। এই কারণে দুজনই বেরিয়ে পড়ে দুজনের হেডকোয়ার্টারে। পরের দিন জানা যায় আজ কি হলো সেই দিন যেদিন শহর কন্ট্রোল করা ওই ডিভাইসটাকে মিলিটারিরা তাদের গোপন সামরিক ঘাঁটিতে নিয়ে যাবে। আর এই জন্য সবাই সিদ্ধান্ত নেয় তারা সেই গোপন ঘাঁটিতে গিয়ে পাহারা দেবে। কিন্তু ডোম জানায় ওয়েনশ এত পাগল না যে সে মিলিটারি গোপন ঘাঁটিতে গিয়ে সেই ডিভাইসটাকে চুরি করে আনবে। আমার সম্পূর্ণ বিশ্বাস যে রাস্তার মাঝে সে ডিভাইসটাকে চুরি করার চেষ্টা করবে। তাই আমাদেরকে তার মতো চিন্তা করা উচিত, তবে আমরা সেই ডিভাইসটাকে রক্ষা করতে পারবো। এরপর দেখানো হয় মস্কোর একটা বিশাল বড় পাহাড়ি ব্রিজকে, যেখান দিয়ে ছুটে চলেছে মিলিটারি বেস থেকে বের হওয়া সেই ট্রাকটি, যার মধ্যে রয়েছে শহর নিয়ন্ত্রণ করা সেই ডিভাইস। ব্যাস, সেই ট্রাকের পিছু পিছু ছুটতে থাকে হবস এবং ডোমের টিম। আর এই সময় হামলা করে ওয়েনশয়ের লোকেরা। আর এখান থেকেই শুরু হয় এই মুভির বেস্ট একটা সিন। ওয়েনশয়ের লোকদের একটা টার্গেট ছিল, সেটা হলো সেই মিলিটারি গাড়ি থেকে ডিভাইসটা চুরি করা। আর ডোমের টিমের লক্ষ্য সেই ডিভাইসটিকে যে কোনো মূল্যে ওয়েনশয়ের হাত থেকে রক্ষা করা বা তাদের আগে হাতিয়ে নেওয়া। এরপর মিলিটারি গাড়িগুলোর পেছনে লেগে পড়ে ওয়েনশয়ের সম্পূর্ণ টিম এবং অনেক চালাকির সাথে সেখানে থাকা সকল মিলিটারি গাড়িগুলোকে ধ্বংস করে ফেলে এবং মূল গাড়িটাকে তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কিন্তু ডোমের টিমও থেমে থাকার মতো নয়, তারাও শুরু করে দেয় ওয়েনশয়ের টিমের ওপর হামলা করতে। কিন্তু সমস্যা হয় একটু পরেই। ডোমের টিম জানতে পারে ওয়েনশয়ের লোকেরা যে ট্রাকের মধ্যে বসে রয়েছে সেটা খালি নয়, বরং তার মধ্যে রয়েছে একটা ভয়ঙ্কর বিস্ফোরক ট্যাঙ্ক। আর এটা জানতে পেরেই বা কি হবে, কিছুক্ষণের মধ্যে সেই ট্রাক থেকে বেরিয়ে আসে সেই ভয়ঙ্কর ট্যাঙ্ক এবং চারিদিকে শুরু করে দেয় তার ধ্বংসলীলা। সে যেদিকে যাচ্ছিল সবকিছু ধ্বংস করে দিচ্ছিল। তার সামনে যে গাড়ি আসুক না কেন তাকে পিষে ফেলতে দ্বিতীয়বারও ভাবছিল না এই ট্যাঙ্ক। এইটা দেখে ডোমের টিম ভাবতে শুরু করে যে তারা কিভাবে এই ট্যাঙ্কটাকে আটকাবে। তারা যদি খুব শীঘ্রই কিছু করতে না পারে তাহলে ওয়েনশয়ের লোকেরা সেই ডিভাইসটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। আর এরপরে ঘটে সবচেয়ে ভয়ানক ঘটনা। ওয়েনশ তার ট্যাঙ্কের মাধ্যমে ব্রিজের কিছু অংশ ব্লক করে দেয়, যার ফলে বেশিরভাগ গাড়ি সেই ব্লকের মধ্যে পড়ে যায় এবং ট্যাঙ্কে পিছু করতে পারে না। কিন্তু এইদিকে গিজেলের গাড়িতে এমন এক ধরনের তার ছিল যেটা কোনো মাধ্যমেই নষ্ট করা যাবে না। আর এরপর সে সেই তারটা বেঁধে দেয় ট্যাঙ্কের সাথে এবং এক পর্যায়ে গিয়ে সেই ট্যাঙ্ক ধীরগতির হয়ে যায়, কারণ তার সাথে বাধা রয়েছিল গিজেলের গাড়ি। এরপর ওয়েনশরা জানতে পারা মাত্রই ল্যাটিকে বলে ট্যাঙ্কের বাইরে গিয়ে সে তারটাকে খুলে দিয়ে আসতে, কারণ ট্যাঙ্কের লোড বেশি হয়ে গেছে। এভাবে গেলে তারা কখনোই পালাতে পারবে না। ওয়েনশয়ের কথা মতো ল্যাটি বাইরে বের হয় এবং সেই তারটাকে কাটতে যায়, কিন্তু এটা ছিল ওয়েনশয়ের একটা শয়তানি চাল। ওয়েনশ কখনোই চাইতো না ডোম ল্যাটিকে পাক, আর এই জন্য ল্যাটি যখনই ট্যাঙ্কে তারটা কাটতে বাইরে বের হয় ঠিক তখনই সেই স্পিডে ট্যাঙ্কটাকে ঘুরিয়ে নেয়। আর এই জন্য ল্যাটি ব্রিজ থেকে নিচে পড়তেই যাবে ঠিক তখনই ডোম তাকে দেখতে পাওয়া মাত্রই গাড়ি থেকে জাম করে কোনো রকমে বাঁচিয়ে নেয়। এরপর এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় এবং দেখানো হয় মিলিটারি বেস ক্যাম্প, যেখানে বন্দি করা হয়েছে ওয়েনশকে। এরপর মিলিটারি তাকে জেলে ভর্তি যাবে ঠিক এমন সময় সে ডোমকে বলে তোমার জন্য একটা কল রয়েছে। আর কল রিসিভ করতেই ডোম জানতে পারে তার বোন অর্থাৎ ব্রায়ানের স্ত্রী মিয়া আর তার সহকর্মী এবং এক সময়কার প্রেমিকা অ্যালিনা তার লোকের কবজায় রয়েছে। সে যদি তাদেরকে বাঁচাতে চায় তাহলে ওয়েনশকে ছেড়ে দিতে হবে, আর নয়তো কিছুক্ষণের মধ্যেই তারা তার মৃত লাশটাকে পেয়ে যাবে।
একথা শোনা মাত্রই তারা সবাই আবারও বিপদে পড়ে যায়। কি করবে কিছু বুঝতে পারছিল না এবং এক পর্যায়ে বাধ্য হয়ে হবস এবং ডোমের টিম তাকে ছেড়ে দিতে বাধ্য হয় এবং ওয়েন্স সেখান থেকে পালানোর সময় সেই ডিভাইসটিকে চুরি করে নিয়ে এই দেশ থেকে পালানোর জন্য এয়ারপোর্টের দিকে যেতে শুরু করে। কিন্তু ডোম এবং তার টিম এত সহজে তাকে ছাড়বে না। তার টিমের মধ্যে তেজ পার্কার, যার তেজ বেনকে ইউজ করে এবং শহরের সম্পূর্ণ যোগাযোগ মাধ্যমে তার বিচ্ছিন্ন করে দেয়, যাতে কেউ কারোর সাথে যোগাযোগ করে পালাতে না পারে। এইদিকে দেখা যায় ওয়েন্স তার লোকদের ফোন করে মিয়া এবং অ্যালিনাকে শেষ করে দিতে বলে, কিন্তু যোগাযোগ মাধ্যম অফ থাকায় তার ফোনটা বিচ্ছিন্ন হয়ে যায়। আর এরপর ডোম শুরু করে তার খেলা। আসলে এই খেলাটা হবসের হলেও ডোমের সাথে হবসের ডিল হয়েছিল, যেখানে হবস ডোমকে বলেছিল সে যদি সেই ডিভাইসটাকে রক্ষা করতে পারে তাহলে তার আগের যত ক্রাইম রয়েছে তার সম্পূর্ণ দোষ বাতিল করা হবে। আর এই জন্য প্রাণ দিয়ে হলেও ডোম এই মিশনটা জিততে চায়। এইদিকে ওয়েন্স প্লেনে উঠে পড়েছিল এবং ডোম আর তার টিমের চেষ্টা ছিল সেই প্লেনটাকে কোনো মতে টেক অফ করতে না দেওয়া। যদি একবার সেই প্লেন টেক অফ করে তাহলে তাকে খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। এই ধারাবাহিকতায় ডোম এবং তার টিম উঠে পড়ে সেই প্লেনে এবং সেই রকম একটা অ্যাকশন সিন দেখানো হয়। কিন্তু এখানে যে কি পরিমাণ অ্যাকশন হয় সেটা কোনো মতেই বর্ণনা করা যাবে না। এইটা তো শুধুমাত্র মুভি দেখলেই ফিল পাবে। নেক্সট ডে অনেক কিছু করার পরে সেই প্লেনটাকে ডোমের টিম ব্লাস্ট করে দেয় এবং ডিভাইসটিকেও হাতিয়ে নেয়। কিন্তু এই চক্করে মারা যায় গিজেল, যেটা হান লুই কোনো মতেই মেনে নিতে পারে না। কিন্তু তারা একটা পুরো শহরকে বাঁচিয়ে নিয়েছে এবং তারা অতীতের বিভিন্ন ক্রাইম থেকে এখন মুক্ত। এরপর তারা সবাই তাদের নিজেদের বাড়িতে ফিরে আসে এবং পরিবারের সাথে সময় স্পেন্ড করে। ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস মুভি মেইন থিমটাই হলো পরিবার। এখানে ল্যাটি আসার পর অ্যালিনা ডোমের জীবন থেকে চলে যায়। আর গুড নিউজ হলো হবসের আবেদনের কারণে সরকার তাদের সকল ক্রাইম মাফ করে দিয়েছে। কিন্তু মুভি এখানেই শেষ নয়। এরপর দেখানো হয় ওয়েন্স এয়ারপোর্টে পড়ে থাকা একটা ভাঙা গাড়ির মধ্যে এখনও বেঁচে রয়েছে, অর্থাৎ তার আবারও ফিরে আসার সম্ভাবনা রয়েছে। এবং এইদিকে দেখানো হয় ওয়েন্সের বড় ভাই ডেকার্ড শকে, যে ওয়েন্সের থেকেও অধিক ভয়ঙ্কর এবং হিংস্র। সে সোজা টোকিওতে গিয়ে শেষ করে দেয় হানকে। আর এর সাথে একটা জবরদস্ত সাসপেন্স তৈরি করে মুভিটাকে শেষ করা হয়। তো আজকে মুভিটা এই পর্যন্তই। এক্সপ্লেনটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর চ্যানেলটাকে সাপোর্ট করতে ফটাফট ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের জন্য পরবর্তীতে আরও মজাদার মুভির এক্সপ্লেন নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, এই মুভির কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। তোমরা বললে আমি সেই পার্টগুলোকেও একে একে এক্সপ্লেন করতে পারি। তাড়াতাড়ি কমেন্টে জানাও। তো আজকের মতো বিদায় তো নিচ্ছি, কিন্তু আবারও ফিরে আসবো একটা নতুন মুভির মাস্টারপিস এক্সপ্লেন নিয়ে। সিনে ঝড়ের সাথেই থেকো।